তোরা ঠিক করে চেক করিসনি নাকি? আর তুই হিরোইন কে রে তুই? তোদের কাল আচ্ছা সিআইডি। ও পালাও! পুরবি স্যার স্যার ওইদিকে পালিয়েছে। স্নেহাল এসো তাড়াতাড়ি বেরো। কেউ আছে? বেরিয়ে এসো তাড়াতাড়ি এসো। এই জিপিএসটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? সোজা 3 ঘন্টা চলতে থাকুন, আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। আরে এই আধ ঘন্টা আগেই তো জিপিএস বললো 3 ঘন্টা, এখন আবার বলছে 3 ঘন্টা। হ্যালো। হাই সিরি। হাই। আমিও ওটাই ভাবছি, 2 ঘন্টা ধরে তুমি আমায় ফোন করলে না কেন? আরে আমার পেছনে লাগছো তো? না না, আমি আমার কিউট সোনুর পেছনে কি করে লাগি? তুমি যখন আমাকে সোনু বলে ডাকো আমার মনে কুচু 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 হয়। কি হয় যেন বললি তোর মনের মধ্যে? কুচ্চু কুচ্চু। হ্যাঁ আরে স্যার এ হলো আমার ইনফর্মার, এর থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন নিচ্ছি। তোর ইনফর্মার? আমি একটু দেখি। ও স্নেহাল, পঙ্কজ এ তোর কোন ইনফর্মার রে, যার নাম আমি আগে কোনোদিন শুনিনি? আরে স্যার ছাড়ুন না, আমি না একে ম্যাট্রিমোনিয়াল সাইটে পেয়েছিলাম, ভালো বন্ধুত্ব হয়ে গেছে আমাদের মধ্যে। হ্যালো। হ্যাঁ আরে না না ওই ফ্রেডি স্যার বলছিলেন যে কিছু না স্যার, পঙ্কজের একটা ইম্পর্টেন্ট ফোন এসেছে। পঙ্কজের ইম্পর্টেন্ট ফোন এসেছে, তা তুমি ওখানে কি করছো? এদিকে এসো। যে ইম্পর্টেন্ট কাজটা দিয়েছিলাম তার কি হলো? 1 মিনিট স্যার। হ্যালো। হ্যাঁ বেবি সরি, একটা কাজ করছিলাম। আচ্ছা তুমি কি তোমার হোটেলে পৌঁছে গেছো? হোটেল? এখনো আমি পুনেই পৌঁছতে পারিনি আর তুমি হোটেলের কথা বলছো? কি? তুমি তো কোন সকালে বেরিয়েছো? সেটাই তো, দেখো না এই জিপিএস আমায় কোথায় পৌঁছে দিয়েছে। আমি একটা কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছি। আরে কাঁচা রাস্তা দিয়ে কেন যাচ্ছো? সোজা হাইওয়ে দিয়ে যাও না। আরে আমি হাইওয়ে দিয়েই যাচ্ছিলাম, জিপিএস দেখালো ওখানে নাকি ট্রাফিক জ্যাম আছে, তাই ভাবলাম শর্টকাট নিয়ে নি, ফেসে গেলাম আমি। আচ্ছা তুমি একটা কাজ করো, রাস্তা যদি কাউকে দেখতে পাও তাকে রাস্তাটা জিজ্ঞেস করে নাও। হ্যাঁ আমি কাউকে জিজ্ঞেস করছি, হ্যাঁ তুমি একটু হোল্ড করো। ওকে। এক্সকিউজ মি, আপনি একটু বলতে পারবেন এই রাস্তাটা হাইওয়েতে কানেক্ট হবে কিনা? হ্যাঁ হবে। কত দূর এখান থেকে? হ্যালো স্নেহাল। হ্যালো স্যার। কি হয়েছে পঙ্কজ? স্নেহাল স্যার, এটা স্নেহালের গাড়ি স্যার। আপনারা? সিআইডি স্যার, স্যার আমি ইন্সপেক্টর মহেশ, সামনে থানাতেই আমার পোস্টিং রয়েছে। কিছু জানা গেছে? তেমন কিছু জানতে পারিনি স্যার, কিন্তু গাড়ির সামনে থেকে এই ভাঙা মোবাইলটা পড়েছিল, পেয়েছি স্যার। স্যার এটা স্নেহালের স্যার। এটা তো পুরোপুরি ভেঙে গেছে, মনে হচ্ছে কোনো গাড়ি চাপা দিয়ে এটাকে ভেঙে দেওয়া হয়েছে। স্যার হয়তো অপরাধী এই গাড়িটা করেই এসেছিল আর তারপরে ওকে এই গাড়িটা করেই নিয়ে গিয়েছে। স্যার এদেরকে যদি একবার হাতে পাই না, একটাকেও ছাড়বো না। আচ্ছা পঙ্কজ, স্নেহালের কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল? স্যার সাদা সিধে মেয়ে ছিল স্যার, ওর কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই। ঠিক আছে, আমরা স্নেহালকে খুব তাড়াতাড়ি খুঁজে বার করবো। এটা
স্নেহালের ব্যাগ, পার্টস, এই ল্যাপটপের মতো দামি জিনিসটাও গাড়িতে? স্যার এই অপরাধটা লুটপাটের জন্য তো শুধু হয়নি। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এই স্নেহাল পুনা যাচ্ছিল তো এই রাস্তায় কেন এলো? মানে এই রাস্তা তো পুনায় যায় না। জিপিএস এর জন্য স্যার, জিপিএস দেখেও এই রাস্তায় এসেছে। জিপিএস ভুল রাস্তায় নিয়ে এসছে? এটা কি করে সম্ভব? স্যার অ্যাকচুয়ালি কি হয়েছিল, জিপিএস হাইওয়েতে ট্রাফিক জ্যাম দেখিয়েছিল, সেই জন্য এই রাস্তাটা ধরেছিল। ও, তার মানে স্নেহাল খুব বড় ষড়যন্ত্রের শিকার হয়েছে। গাড়িতে কিছু পাওয়া গেল সারিকা? কিচ্ছু পাওয়া যায়নি, আর না পাওয়ার কোনো আশা আছে। কেন এরকম কেন বলছো? তুমি এই গাড়িটার থেকে কোনো অদ্ভুত স্মেল পাচ্ছ কি? হ্যাঁ, এই কেমিক্যালের মতো কোনো একটা জিনিসের গন্ধ। এক্স্যাক্টলি, এটা কেমিক্যালের গন্ধ। অপরাধী যাওয়ার আগে এই গাড়িটা ভালো করে পরিষ্কার করে গেছে জিম্বোকোলক্সি নামের কেমিক্যাল দিয়ে। এখন এই গাড়িটার থেকে না তো কোনো আঙুলের ছাপ পাওয়া যাবে, আর না ডিএনএ। এই কাজটা তো কোনো প্রফেশনালের। স্যার খুনি যদি প্রফেশনাল হয় তাহলে ওকে খুঁজতে অনেক সময় লেগে যাবে স্যার। পঙ্কজ, তোমাকে কিছুক্ষণের জন্য ভুলতে হবে যে স্নেহাল তোমার বন্ধু, একজন সিআইডি অফিসারের মতো ভাবো। রাইট স্যার। স্নেহালের মম ড্যাড, আন্টি। বাবা পঙ্কজ, কিছু জানতে পারলে? আন্টি আপনি চিন্তা করবেন না স্যার, আমি আমাদের পুরো টিম রয়েছে, স্নেহালকে খুঁজে বার করব। সকাল সকালও বাড়ি থেকে বেরোনোর সময় খুব খুশি ছিল, জব ইন্টারভিউয়ের জন্য যাচ্ছিল তো। আমি ওকে বলেও ছিলাম তুই পুনা যাচ্ছিস যখন ট্রেনে চলে যা, কিন্তু ও আমার কথা শুনলো না। এই স্নেহাল পুনা যাচ্ছে সেটা কে কে জানতো? আমরা বাড়ির লোকেরা আর ওর কিছু বন্ধু বান্ধব। পুনাতে কোন কোম্পানিতে যাচ্ছিল এই ইন্টারভিউ দিতে? ওকে টেক। ওখান থেকে রোহিত বলে একজন ফোন করেছিল। রোহিত? আপনাদের ছাড়া এই রোহিত জানতো যে স্নেহাল পুনা আসছে? এই ইনফরমেশনটা পেয়ে গেলে স্যার আমরা অনেকটা এগিয়ে যাব। হ্যালো স্যার, আমি হলাম রোহিত, এই কোম্পানির এইচআর ম্যানেজার। রোহিত, স্নেহাল নামের একটা মেয়ে তোমার কোম্পানিতে আসার কথা ছিল না জব ইন্টারভিউ দিতে? জব ইন্টারভিউর জন্য? আগে না তো। না মানে কি বলতে চাইছেন? এই ইমেলটা আপনাদের কোম্পানি থেকে পাঠিয়েছিল তো? এটা তো আমাদের কোম্পানির ইমেল অ্যাড্রেসই নয়, কেউ নকল ইমেল থেকে হয়তো এনাকে বোকা বানিয়েছে। আচ্ছা, এরকম না তো যে এখন তুমি আমাদের বোকা বানাচ্ছ? হ্যাঁ স্যার, এই দেখুন আমার কার্ড, এখানে কোম্পানির ইমেল আইডি পরিষ্কার করে লেখা আছে। যদি আপনি চান তাহলে আমি কোম্পানির বসের সাথেও আপনার দেখা করাতে পারি। আমাদের কোম্পানির সমস্ত পজিশনই ফুল আছে, আর এখানে কোনো কাজের জন্য কোনো ইন্টারভিউই চলছে না। স্যার তার মানে এই ইমেলটাও ওই অপরাধীরাই পাঠিয়েছে। অনেক বড় প্ল্যানিং করেছিল কেউ, সে যেই হোক স্নেহালের সম্পর্কে অনেক কিছু জানে। পঙ্কজ, একটু ঠান্ডা মাথায় ভেবে তারপরে বলো, স্নেহালের সঙ্গে কারোর কি কোনো শত্রুতা ছিল? না স্যার। আরে একটু ভেবে চিনতে বলো, হয়তো কখনো বলেছিল কারোর সঙ্গে ঝগড়া হয়েছিল। হ্যাঁ, মনে করো। দেখো ভাই পঙ্কজ, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার কখনো না কখনো কারোর সঙ্গে মনোমালিন্য হয়নি। তবে আরে ছোটখাটো ঝগড়া হয়তো হয়েছিল কারোর সঙ্গে। স্যার ছোটখাটো ঝগড়া হয়তো ওর বন্ধুদের সঙ্গে হয়েছে স্যার, কিন্তু এমন বড় কোনো ব্যাপার হয়নি যে ওকে কেউ এভাবে তুলে নিয়ে যাবে। আর স্যার স্নেহালের বাড়িতে কোনো কিডন্যাপারের ফোন পর্যন্ত যায়নি, মুক্তিপণের টাকা চেয়ে। স্যার ও মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে স্যার, আর স্যার কেউ যদি মুক্তিপণ দাবি করে ওরা দিতেও পারবে না। পঙ্কজ, তুমি বলছিলে যে জিপিএস ওকে ভুল রাস্তায় পাঠিয়েছিল, তাই তো? আর জিপিএস থেকে ও বুঝতে পেরেছে যে ট্রাফিক জ্যাম আছে এক্সপ্রেসওয়েতে, তাই তো? ইয়েস স্যার। কিন্তু স্যার ট্রাফিক পুলিশের লোকরা তো বললেন হাইওয়েতে কোনো জ্যামই ছিল না সেদিন। সেটাই তো, তার মানে জিপিএস ওকে ভুল ইনফরমেশন দিয়েছিল। স্যার জিপিএস ভুল ইনফরমেশন কি করে দিতে পারে স্যার? আজকাল তো প্রায় সকলেই জিপিএস ব্যবহার করে। প্রবলেম জিপিএস এ নয়, প্রবলেম হলো এটা যে আজকাল যেভাবে কম্পিউটার, মোবাইল ফোন, ল্যাপটপ হ্যাক হয়, সেভাবে জিপিএসও হ্যাক করা যেতে পারে। হ্যাঁ, হতেই পারে। আর অপরাধীরা যেখানে এরকম প্ল্যান করতে পারে তখন জিপিএস হ্যাক করা ওদের কাছে কোনো ব্যাপারই না। স্যার
স্যার বিগত 5-6 মাসে এরকম আরও অনেক লোক আছে যারা স্নেহালের মতনই গায়েব হয়ে গেছে। এদেরও গাড়ি থেকে কিডন্যাপ করা হয়েছে, আর সেই কেমিক্যালও ছেটানো হয়েছিল ওই গাড়িগুলোর মধ্যে যাতে প্রমাণ লোপাট করা যায়। ও মাই গড, কি হয়েছে স্যার? এখনো পর্যন্ত এদের খুঁজেই পাওয়া যায়নি। পঙ্কজ, এভাবে ভয় পাবে না, বুঝেছ? স্নেহালকে আমরা খুঁজে বের করবই, ওর কোনো ক্ষতি হতে দেব না, ভয় পেও না। পুরবি, দেখো তো ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর সমীর, উনি এই কেসটা হ্যান্ডেল করছে, ওনাকে বিরতি রাখো। স্যার, এই নিখোঁজ ব্যক্তিগুলো সব একই রকম ভাবে নিখোঁজ হয়েছেন। প্রথমে ওনাদের চাকরি কিংবা ফ্রি গিফটের লোভ দেখিয়ে ডাকা হয়েছে, তারপরে জিপিএস হ্যাক করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তারপর কেমিক্যাল ঢালা হয়েছে যাতে প্রমাণ সব নিশ্চিহ্ন হয়ে যায়। সমীর, সেসব আমরা জেনেই গেছি। যদি নতুন তথ্য কিছু পাওয়া গিয়ে থাকে বা নতুন কিছু যেটা দিয়ে আমরা অপরাধীর কাছে পৌঁছতে পারি। স্যার, গত মাসে এরকম নতুন কিছু একটা পেয়েছিলাম। স্যার দাঁড়ান, এখানেই দাঁড়ান স্যার। কোথায় আছে? ওই যে স্যার, ওই গাছটার নিচে। কি হলো, চলো। না স্যার, আপনি যান। আরে ঘাবড়াচ্ছ কেন? আমি আছি তো তোমার সঙ্গে। না স্যার, আমার ভয় লাগে ভীষণ। আচ্ছা, জায়গাটা কোথায়? ওই যে স্যার, ওইখানে গাছটার নিচে। দাও, আমাকে দাও। কি এই জায়গাটাই তো? হ্যাঁ স্যার। নিখোঁজ লোকেদের মধ্যে একজনকে অ্যাসিড ঢেলে পুরো পুড়িয়ে দেওয়া হয়েছিল। আপনি এটা কি করে জানলেন যে যে মারা গেছে সে এদের মধ্যে কেউ একজন? অন্য কেউ তো হতে পারে। ডেন্টাল রিপোর্ট থেকে জানা গেছে ওই লাশটা ভিকটিম নাম্বার 4 রিচা কুমারের। বাকি যারা নিখোঁজ হয়েছিল তাদের কি খবর? না স্যার, কারোর কোনো খোঁজ পাওয়া যায়নি। রিচার সাথে যা হয়েছে তা দেখে আমার মনে হচ্ছে না যে ওনাদের মধ্যে আদৌ কেউ আর বেঁচে আছেন। স্যার, তার মানে স্যার স্নেহালও বাঁচবে না। পঙ্কজ, মেরে ফেলবে স্যার। পঙ্কজ, দেখ, নিয়ে যাও ওকে বাইরে। পঙ্কজ, আয় ভাই। স্যার, হতে পারে এটা কোনো সিরিয়াল কিলারের কাজ, হয়তো। না পুরবি, আমার তো মনে হয় না এটা কোনো সিরিয়াল কিলারের কাজ, কারণ নর্মালি সিরিয়াল কিলারের একটা প্যাটার্ন আছে, প্যাটার্ন খুন করার, কাউকে মেরে ফেলার। কিন্তু না না, জানি না কেন, তবুও সিরিয়াল কিলার মনে হচ্ছে না আমার। এই দেখো, সে যেই হোক, এ তো যাকে তাকে মারছে, সে কোনো মেয়ে বা মহিলা হোক বা কোনো পুরুষই হোক। এই দেখো, এরা হলো সবাই স্টুডেন্ট, বয়সটাও এদের কাছে কোনো ব্যাপার না। এটা নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার। এই দেখো, এই নাতাশা বেচারি তো, আরে নাতাশার সঙ্গে যখন দুর্ঘটনা ঘটে তখন ওর সঙ্গে ওর বয়ফ্রেন্ডও ছিল, কুলদীপ নাম ওর। হ্যাঁ স্যার, আমি ওনাকে 3 বার জিজ্ঞাসাবাদ করেছি, তারপরে কিন্তু বিশেষ কিছু আমি জানতে পারিনি। কুলদীপ স্যার, এটা আমার ভুল। আমার সেদিন নাতাশাকে একা গাড়িতে ছেড়ে যাওয়া উচিত হয়নি। সবকিছু শুরু থেকে বলো, সব কথা ডিটেলে। স্যার, নাতাশা এমআইবি কোম্পানিতে রিসেপশনিস্টের জব করত। তখনই একদিন হঠাৎ করে কোনো বড় কোম্পানি থেকে ভালো জবের অফার এসেছিল। স্যার, 1 মিনিট। স্যার, আগের চাকরিতে নাতাশার স্যালারি কত ছিল? স্যার, 20,000 টাকা। আর এই চাকরিতে
1,00,000 স্যালারি দেওয়া হচ্ছে। তোমার খুব অদ্ভুত মনে হয়নি যে হঠাৎ কেউ এত বড় চাকরি কেন দেবে? স্যার অদ্ভুত তো লেগেছিল স্যার, কিন্তু আমরা তখন ভেবেছিলাম যে এটাই হয়তো ভাগ্যের খেলা। আর আমি আমার গাড়ি নিয়ে নাতাশাকে ইন্টারভিউতে পৌঁছে দিতে চলে গেলাম। এ কোন পথে চলেছি আমরা দুজনে একসাথে গাড়িতে। আরে থামো থামো কুলদীপ, আমি তোমাকে কতবার বলেছি বলো তো, তুমি গান গেও না। আসলে তুমি বড্ড বেসুরে গাও। ওরে বাবা, আমি গান গাইছি না, আমি এটা জিজ্ঞেস করছি যে আমরা এটা কোথায় এলাম। এই রাস্তা তো আগে কোনোদিন দেখিনি আমি। তুমি শুধু জিপিএস ফলো করো, নিজের বুদ্ধি খাটাতে যেও না। আরে বাবা, মনে হচ্ছে আমরা ভুল রাস্তায় ঢুকে পড়েছি। এক কাজ করি, আমি বরং ইউটার্ন নিই, আর যে রাস্তা চিনি সেই রাস্তা দিয়েই যাই। ওকে। আরে ও মাই গড, আবার কি হলো? মনে হচ্ছে পাংচার হয়ে গেছে। ও নো, দেখো দুটো টায়ারই পাংচার হয়ে গেছে। একটা হলে তো পাল্টানো যেত। তাহলে এবার কি করব? এখানে ট্যাক্সি অটো কিছুই তো পাওয়া যাবে না। দাদা দাদা দাদা, এক মিনিট। এখানে আশেপাশে কত মেকানিক পাওয়া যাবে? হ্যাঁ আছে তো, 2 কিলোমিটার সামনেই আছে। কি হয়েছে, পাঞ্চার হয়ে গেছে নাকি? হ্যাঁ দাদা, আমাকে একটু ছেড়ে দেবেন? ছেড়ে দিতে পারি, কিন্তু 50 টাকা লাগবে। আরে 100 টাকা নিয়ে নেবেন, চলুন। আরে কুলদীপ, তুমি আমাকে এখানে একা রেখে যাচ্ছ? আমি যাবো আর আসবো, ঠিক আছে? আমার তোমার সাথে আসাই উচিত হয়নি। লাভ ইউ সোনা। 10 মিনিট তুমি ভেতরে বসো, বাইরে বেরোবে না। আমি যাবো আর আসবো, চলো চলো। ও আমাকে বলেও ছিল যে আমি ওকে যেন একলা ছেড়ে না যাই। যদি আমি ওর কথাটা শুনতাম গো। তারপর তুমি মেকানিককে নিয়ে ওখানে পৌঁছলে, আর ওখানে নাতাশা ছিল না? না স্যার। স্যার, ওই বাইকের লোকটা এদের সঙ্গে মিলে আছে। হতে পারে। তুমি বাইকওয়ালাকে দেখেছো? কিছু মনে আছে? না স্যার, ও তো হেলমেট পরেছিল। আচ্ছা, ওই বাইকের নাম্বার মনে আছে? না স্যার, সেই সময় আমার নাতাশাকে ইন্টারভিউ পৌঁছে দেবার তাড়া ছিল, তাই খেয়াল করিনি। আচ্ছা, এই নাতাশা কোনো ডায়েরি কিছু লিখতো? আমি বলতে চাইছি যে সারাদিন কি করেছে, কিংবা মিটিং শিডিউলস। ডায়েরি তো নেই, কিন্তু হ্যাঁ ল্যাপটপ আছে, যাতে ও নিজের জরুরি বিষয়গুলো লিখে রাখতো। দেখান। একটু খোলো এটাকে। পাসওয়ার্ড 20/04/1987। এটা নাতাশা? আগে হ্যাঁ স্যার। এই দুর্ঘটনা ঘটেছিল 6 মার্চ। দেখো তো দুর্ঘটনার আগেও কোথায় গেছিল। ওর শিডিউলটা চেক করো। স্যার 3 মার্চ ও জেডি ল্যাব গিয়েছিল ব্লাড টেস্ট করাতে। হ্যাঁ তো? স্যার 1 সপ্তাহ আগে স্নেহালও ওখানে গিয়েছিল জেডি ল্যাবে। কি বোরিং ফিল্ম দেখালে তুমি আমাকে, জানো মাথা ধরে গেল। হ্যাঁ, ফিল্মটা একদম বোরিং ছিল না। আরে কি বোরিং ফিল্ম ছিল। আমার খুব খিদে পেয়েছে, চলো ওখানে গিয়ে কিছু খেয়ে নি। না, আমি খেতে পারবো না, তুমি খেয়ে নাও। আমাকে এখন 12 আওয়ার্স ফাস্টিং করতে হবে। আমার কাল ব্লাড টেস্ট আছে। ব্লাড টেস্ট? তোমার কি হয়েছে? রিল্যাক্স, ইটস জাস্ট আ ব্লাড টেস্ট, নর্মাল রুটিন চেকআপ। আরে বাবা, তুমি তো ভয় দেখিয়ে দিয়েছিলে আমায়। আচ্ছা, ব্লাড টেস্টে ভয় পেয়ে গেলে, আর যদি আমার কিছু হয়ে যায় তখন কি করবে? তখন অন্য কেউ চলে আসবে। কি? অন্য কেউ? হ্যাঁ, অন্য কেউ? আরে মেরো না, এখানে আমাকে মেরো না তুমি। এখানে আমার একটা সম্মান আছে। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আরে তোমার কিছু হতেই দেব না। স্যার, হ্যাঁ, যা সন্দেহ করেছিলাম তাই হলো। সব ভিকটিমই গায়েব হয়ে যাওয়ার ঠিক আগে ব্লাড টেস্ট করিয়েছিল ওই জেডি ল্যাব থেকে। জেডি ল্যাব থেকে? ঠিক আছে, একটা সূত্র তো পাওয়া গেল। আর স্যার, যাদের বাছা হয়েছিল তাদের কাছে একটা বিশেষ ইমেল এসেছিল টেস্টের কয়েকদিন আগে। কিরকম ইমেল? স্যার, ওই ইমেলে এটা লেখা ছিল যে ওরা পুরো টেস্টটাই 500 টাকায় করতে পারবে। স্যার, এরকম ইমেল তো স্নেহালের কাছেও এসেছিল। কি? 500 টাকায় তো আজকাল একটা টেস্ট করানো সম্ভব নয়। বস, একটু দেখি কি আছে। হ্যাঁ, দেখো একবার। আরে এটা তো একটা বিশাল লম্বা টেস্টের লিস্ট দেখছি। এ তো 500 টাকায় হবেই না, কম করে 15-20 হাজার টাকা লাগবে। কি বলছো তুমি? হ্যাঁ, ব্যাপারটা বেশ গোলমেলে মনে হচ্ছে সালুকে।
এটার তো একটাই কারণ হতে পারে সালুখে, যে টেস্ট করা আর লোকদের সিলেক্ট করা, সুস্থ লোকদের নির্বাচন করা, তারপর তাদের অপহরণ করে মেরে ফেলা। কিন্তু কেন কেন ওরা মারছে? স্যার আপনাদের নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। 500 টাকাতে এতগুলো রিপোর্ট করা সম্ভবই নয়। এটা তো আমরাও বলছি, এতগুলো টেস্ট 500 টাকা কি করে হয়? এই ল্যাব এত দয়ালু কি করে হয়ে গেল যে এত কম টাকায় এতগুলো টেস্ট করছে? স্যার আমরা এরকম কোনো মেল পাঠাইনি। আচ্ছা, ওসব ছাড়ো, ঠিকঠাক বলবে নাকি আরো কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে আমাদের? 1 মিনিট স্যার, আপনি এভাবে মিথ্যে অভিযোগ দিয়ে আমাদের ভয় দেখাতে পারেন না। আপনি যাদের নাম বলছেন তারা তো আমাদের ল্যাবে আসেইনি। এই দেখুন, এটা হলো আমরা আমাদের জানি যে records। ওরা এখানে আসেনি। ওদের বাড়ির লোক বলেছে যে এই ল্যাব থেকে হোম টেকনিশিয়ান গিয়েছিল ওদের বাড়িতে ব্লাড স্যাম্পল নেওয়ার জন্য। ডাকো সবাইকে। এই লিস্টটা দেখে বলুন আপনাদের মধ্যে কে এদের বাড়িতে গিয়েছিল ব্লাড স্যাম্পল নিতে। আমি যাইনি স্যার। আমি যাইনি স্যার। আমিও যাইনি স্যার। কেউ যায়নি? তাহলে ব্লাড স্যাম্পল নিজে থেকেই ওদের ঘর থেকে উড়ে এখানে চলে এলো? হ্যাঁ, এই ফিস করাটা বন্ধ করুন, জোরে বলুন, নাকি সিআইডি ব্যুরোতে গিয়ে কথা বলবো? স্যার অ্যাকচুয়ালি আপনারা ঠিকই বলেছেন, আমরা ভিকটিমদের বাড়ি যাইনি, বরং ওরা এখানে এসেছিলেন টেস্ট করাতে। কিন্তু সেই দিন নয় যেদিন আপনি বলছেন। এই দেখুন, কয়েক মাস আগে এসেছিলেন ব্লাড টেস্ট করাতে, ওইসব রিপোর্টস করাতে নয়। অর্ধেক সত্য তো তুমি বলে দিয়েছো, এবার পুরোটাই বলে দাও। কি করেছো তোমরা এদের সাথে? বলছি তো আমরা কিচ্ছু করিনি। নিশ্চয়ই কেউ আমাদের নাম নিয়ে নকল ইমেল পাঠিয়েছে। কিন্তু ওই নকল ইমেল পাঠানো লোকেরা কি করে জানলো যে তোমার ল্যাবে কোন কোন পেশেন্ট এসছে ব্লাড টেস্ট করানোর জন্য? তার মানে কেউ তো আছে এই ল্যাবে যে ওই অপরাধীদের এই ডিটেল দিচ্ছিল। কে? আচ্ছা একটা কথা বলুন, যতগুলো লোক নিখোঁজ হয়েছে তাদের সবার যে ব্লাড রিপোর্ট এসছে তার কোনো কমন ব্যাপার আছে? কোনো কমন একই রকম রোগ কিংবা ব্লাড গ্রুপ এক? না স্যার, কিছুই কমন ছিল না। সবার ব্লাড গ্রুপ একদম আলাদা আলাদা ছিল, কোনো অসুখও ছিল না। মানে সবার রিপোর্টই ঠিক ছিল? পুরবী, পঙ্কজ, এদের সবাইকে গাড়িতে বসাও, ব্যুরো নিয়ে চলো এদের। কিন্তু আমি তো কিছুই করিনি স্যার। আমি একদম সত্যি বলছি স্যার, আমি সম্পূর্ণ নিরপরাধ। স্যার আমিও তো কিছু করিনি। না স্যার, এদের মধ্যে কেউই তো সেদিন আমাদের বাড়িতে ব্লাড নিতে আসেনি। আপনি ঠিক দেখেছিলেন? হ্যাঁ, আপনি পুরো নিশ্চিত যে এদের মধ্যে কেউ ছিল না? না স্যার, কেননা ওই লোকটা টুপি পরেছিল। স্যার স্যার জেডি ল্যাবের বাকি এমপ্লয়ীদের ডিটেলস বের করেছি, যাদের উপর আমাদের সন্দেহ আছে। আচ্ছা, তারা কারা? একজন নয় স্যার, এরকম 4 জন লোক আছে যাদের উপর ভালো মতো সন্দেহ করা যেতে পারে। আচ্ছা স্যার, সবার আগে সন্তোষ। এর স্ত্রী 8 মাস ধরে হসপিটালে রয়েছে, আর চিকিৎসা করার জন্য এর কাছে কোনো টাকাও ছিল না। জানি না হঠাৎ করে এর কি লটারি লেগে গেল যে যে সব টাকা পয়সা মিটিয়ে নিজের স্ত্রীর চিকিৎসা করিয়ে নিল। আচ্ছা। আর স্যার, দ্বিতীয় ব্যক্তি হলো যতীন। 8 মাস আগে জেডি ল্যাবে ও এই চাকরিটা পেয়েছিল, আর এই সমস্ত ঘটনা শুরু হয় 7 মাস আগে। মানে এই চাকরিতে জয়েন করার পর থেকেই এই সমস্ত ঘটনাগুলো শুরু হয়। বাকি দুজন? স্যার, সিদ্ধেশ আর মালিনী। এদের স্যালারি ওই 18 আর 20,000, কিন্তু তারপরেও এরা বিগত 6 মাসে 2 বার ফরেন ট্রিপ করে ফেলেছে। আচ্ছা, সন্তোষ, যতীন, সিদ্ধেশ আর মালিনী। মনে হয় আবার জেডি ল্যাব যেতে হবে। হ্যাঁ, আমি গেছিলাম ইউরোপে ছুটি কাটাতে, কিন্তু ওই টাকাটা কোনো অসৎ পথে আসেনি। আমার কাকা আমার জন্য 25 লাখ টাকা রেখে গেছেন ওনার উইলে। আর মালিনী দেবী, আপনি ইউরোপ ঘুরে এলেন, তা আপনার জন্য কেউ সম্পত্তি কিছু রেখে গেছিল নাকি? না স্যার, আসলে আমি সিদ্ধেশের সাথেই গিয়েছিলাম। সিদ্ধেশের সঙ্গে? অ্যাকচুয়ালি মালিনী আর আমি একে অপরকে ভীষণ ভালোবাসি। ও, লাভ স্টোরি। হ্যাঁ, আমি আমার ওয়াইফের চিকিৎসা করিয়েছিলাম, কিন্তু কোনো খারাপ কাজ করে নয়, ওর গয়না বিক্রি করে। আর তাছাড়া আমার বাড়িটাও বন্ধক দেওয়া রয়েছে।
যদি আপনারা পেপারস দেখতে চান তাহলে সেটাও দেখাতে পারি আমি। হ্যাঁ স্যার, সন্তোষ তো সারাদিন ধরে অফিসেই থাকে। এ কখন যাবে কারোর ব্লাড স্যাম্পল নিতে? আর যতীন? যতীন তো খুব কমই অফিসে আসে, তখনই আসে যখন কোনো জরুরি কাজ থাকে। আচ্ছা, তার মানে এই আমাদের লোক হতে পারে। এই যতীনকে কোথায় পাবো? আমি কথা দিচ্ছি স্যার, কাউকে কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু বলবো না কাউকে। এই শপথ বাক্য সিনেমাতেই ভালো লাগে, বুঝেছো? আর আমাদের কাজের নিয়ম তো খুব ভালো করেই তুমি জানো। স্যার আমি শহর ছেড়ে চলে যাবো স্যার, আমি এই দেশটাই ছেড়ে চলে যাবো। ওরা আমাকে কোনোদিনও খুঁজে পাবে না স্যার। স্যার প্লিজ স্যার। যতীন, নিজের আর আমাদের সময় একদম নষ্ট করো না। যার যখন চোখ বন্ধ করার সময় আসবে তাকে তো চোখ বন্ধ করতেই হবে, বুঝেছো? যতীন, স্যার ধোঁয়া বেরোচ্ছে স্যার। স্যার স্যার ভেতরে কিছু পড়ছে স্যার। যতীন, যতীন, ও নো, যতীন, ও নো, যতীন, কি হয়েছে? তুমি ঠিক আছো? কে করেছে এরকম? কার জন্য কাজ করো তুমি, বলো? ওই চোখটা সব কিছু দেখতে পায়, সব ভাইকে দেখতে পায়। কি? যতীন, 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 ও ওই চোখটা সবকিছু দেখতে পায়? স্যার স্যার হয়তো হার্ড ডিস্ক থেকে কিছু জানা যেতে পারে। বস, মেক্রি ডেনথোনিং নামের বিষের জন্য এ মারা গেছে। মেক্রি ডেনথোনিন? আরে এটা তো সেই বিষটা না যেটা কারো শরীরে প্রবেশ করার মাত্র 5 মিনিটের মধ্যে লোকটা মারা যায়? হ্যাঁ স্যার, খুবই মারাত্মক বিষ। আর এই বিষটা খুবই গোপনভাবে লুকিয়ে রাখা হয়েছিল এর এই আংটিটার মধ্যে। বস, এইটাতে, এই আংটিতে লুকিয়ে রাখা হয়েছিল। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা পিন, এই ছুঁচে বিষটা ছিল, আর এইটা এই আংটির ওপর ছিল। আর বস, এই আংটিটার ওপরটাকে যদি এভাবে ঘোরানো হয় তখন এই পিনটা বাইরে বেরিয়ে আসে এইভাবে। আর যখনই এই সূঁচটা ওর আঙুলে ফুটে যায় সঙ্গে সঙ্গেই বিষটা ওর সারা শরীরে ছড়িয়ে যায়। কিন্তু স্যার, যতীন নিজেকে শেষ করতে যাবে কেন? ফেডরিক, যতীনের ধরা পড়ার ভয় ছিল। একটা কথা তো স্পষ্ট যে যতীন নিজের বসকে, মানে যার হয়ে ও কাজ করত, তাকে খুব ভয় পেত। এত ভয় পেত যে যখন ও জানতে পারে আমরা ওকে ধরতে যাচ্ছি তখন ও সুইসাইড করলো, যাতে ওর সাহায্যে আমরা ওর বসের কাছে পৌঁছতে না পারি। বুঝলে, এই কেসটা শুধু কিডন্যাপিং আর সিরিয়াল কিলিং এর নয়, এটা অনেক বড় চক্রান্ত, খুব বিপজ্জনক বড় একটা চক্রান্ত। এর পেছনে একটা কোনো বড় গ্যাং ইনভলভ, খুব বড় গ্যাং।
সেই গ্যাং যার সিম্বল হলো চোখ। স্যার হ্যাঁ, স্যার ল্যাপটপে কিছুই পেলাম না, সব ফাইল নিজে নিজেই ডিলিট হয়ে গিয়েছে অটো ডিলিটেশনের জন্য। আর হার্ড ডিস্ক? স্যার হার্ড ডিস্কও ড্যামেজ হয়ে গেছিল, কিন্তু একটা লিস্ট আমরা রিকভার করেছি। হ্যাঁ স্যার। আরে এতে 100-এরও বেশি নাম রয়েছে। স্যার স্নেহালের সঙ্গে আরও যারা উধাও হয়েছিল সবার নাম এই লিস্টে আছে, কিন্তু স্যার কারোর তো কোনো রোগ নেই। নিশ্চয়ই এই লিস্ট যতীন ওই জেডি ল্যাব থেকে চুরি করে ওর বসকে দিয়ে দিয়েছে। কিন্তু কে হতে পারে এই লিস্টের মধ্যে যার মৃত্যুর নাম্বার এসে গেছে? কে হতে পারে? একটা কাজ করো, এই লিস্টে যতজন আছে, যতজনের নাম আছে প্রত্যেককে ফোন করো, সতর্ক করো তাদের, ওদেরকে জানাও যে ওদের প্রাণের ঝুঁকি আছে। কি? আরে না, আমি আর কি মারছি না, আমি সত্যি সিআইডি থেকে বলছি। আপনার প্রাণ সংশয় আছে সেই জন্যই বলছি। যতক্ষণ আমরা না বলবো আপনি প্লিজ বাড়ি থেকে বাইরে বেরোবেন না। কি চাকরির ইন্টারভিউ? যেও না আলিশা। কিন্তু আমি তো এক্ষুনি বেরোবো। না, বাড়ি থেকে তুমি বেরিও না। আলিশা, আলিশা, হ্যালো 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 আলিশা। কি হয়েছে ফেডরিক? ফেডরিক, কি হয়েছে? স্যার, আলিশা নামের একটি মেয়ের চাকরির জন্য একটা ইন্টারভিউ কল এসেছিল, এখন ওর ফোনটা বন্ধ পাচ্ছি স্যার। ওহো, এখন আবার কি এলো? আলিশা? হ্যাঁ, আপনারা? সিআইডি। ও মাই গড, মানে আমি যে মডেলিং এর অফারটা পেয়েছি সেটা ভুয়ো? ওই লোকগুলো আমাকে কিডন্যাপ করতে চায়? হ্যাঁ, কিন্তু এখন আর ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আলিশা এখন ইন্টারভিউর জন্য যাবেও, আর ওর কিছু হবেও না। না স্যার, আমি ইন্টারভিউ দিতে যাব না স্যার, আমার খুব ভয় করছে। তুমি যাবে না, অন্য কেউ যাবে, আলিশা সেজে। এক্সকিউজ মি, অ্যাকচুয়ালি আমি রাস্তা হারিয়ে ফেলেছি, ওই জিপিএস এ কিছু প্রবলেম হয়েছে, তো একটু হেল্প করতে পারবেন? আপনি কোথায় যেতে চান ম্যাডাম? আমার এই সামনেই, আমি এখনই বলছি। এসব কি করেছিস তুই? আলিশার বদলে অন্য একজনকে তুলে নিয়ে এসেছিস। আরে ভাই, এতে আমি কি করব? গাড়িটাও আলিশার ছিল আর মোবাইলটাও আলিশারই ছিল। তাহলে আলিশার ব্লাড গ্রুপটা কোথায়? তোকে তো এবার বসই দেখতে।
হ্যালো বিউটিফুল। হ্যালো বিউটিফুল। আমাকে খুঁজছিলে নাকি? নাও এসে গেছি আমি তোমার কাছে। হ্যাঁ চলো। ছাড় ছাড় আমাকে। পালানোর চেষ্টা, বিউটি উইথ ব্রেনস। কি হলো? তোমরা কি মাছি দাঁড়াচ্ছিলে নাকি? ভাগ্যিস আমি সময় মতো এসে গেছিলাম। তল্লাশি নাও এর ভালো করে। বস, জুতোতে কি আছে? নিজেই দেখে নাও। পা থেকে খোলো। খোল। কত টাইম লাগাস রে তোরা? হ্যাঁ এই কি হয়েছে ভাই? ট্র্যাকিং ডিভাইস। তোরা ঠিক করে চেক করিসনি নাকি? আর তুই হিরোইন, কে রে তুই? তোদের কাল। আচ্ছা, সিআইডি। ও পালাও। পুরবি স্যার স্যার ওইদিকে পালিয়েছে। স্নেহাল, এসো তাড়াতাড়ি বেরো। কেউ আছে? বেরিয়ে এসো, তাড়াতাড়ি এসো। আসুন, বাইরে আসুন, আসুন তাড়াতাড়ি। এইদিকে, সামলে সামলে। স্নেহাল, পঙ্কজ, তুমি ঠিক আছো তো? ভেবেছিলাম আমি আর এখান থেকে কোনোদিন বেরোতে পারবো না। তুমি যেখানেই থাকতে আমি তোমায় ঠিক খুঁজে বার করতাম। তুমি আমাকে এত ভালোবাসো? আরে তোমাকে খুঁজতে গিয়ে আমার 10 কিলো ওজন কমে গেছে পাগল। চলো চলো তাড়াতাড়ি চলো। এত সহজে তোকে মরতে দেবো না। বল, এখানে কি হচ্ছিল? কার কথা এসব কাজ করছিলি তুই? আমরা যাদের জন্য কাজ করি না, তোমরা ওদের ব্যাপারে কিচ্ছু জানতে পারবে না। ওদের চোখ তোমাদের দেখতে পাবে, কিন্তু তোমরা ওদের কখনো দেখতে পাবে না। আমরা দেখতে পাবো না? শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জন্য, লিভার, কিডনি। আসলে ব্যাপারটা হলো আজকাল সব জিনিস ট্রান্সপ্লান্ট হয়ে যায়। তো কি মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ স্মাগলিং এর এত বড় চক্র চলছে? হ্যাঁ, জেডি ল্যাবের মতো এরকম অনেক ল্যাব আছে যেখান থেকে আমরা লোকেদের ডাটাবেস চুরি করি আর ওদের মধ্যে থেকে সুস্থ লোকেদের বাছি, যাতে ওদের অর্গানস বেচে কোটি কোটি টাকা আমরা বিদেশিদের থেকে কামাতে পারি। কোন বিদেশিদের? কোন বিদেশিদের? সারা পৃথিবীর বিদেশিরা একটা স্পেশাল ওয়েবসাইটে আসে যেখানে মানুষের শরীরের আলাদা আলাদা অঙ্গ প্রত্যঙ্গের নিলাম হয়। একবার টাকা আমাদের অ্যাকাউন্টে চলে এলে আমরা ক্লায়েন্টের ব্লাড গ্রুপের লোককে খুঁজে বের করি ওই লিস্ট থেকে। তারপর ওদের 500 টাকা টেস্ট করার জন্য মেসেজ পাঠাস, যাতে এটা জানতে পারিস যে ওদের হাঁটু, লিভার কিংবা হার্ট তোদের ক্লায়েন্টের সঙ্গে ম্যাচ করছে কিনা। হ্যাঁ, একদম ঠিক।
ম্যাচ হওয়ার পরে আমরা ওদের ইন্টারভিউয়ের জন্য ডাকি, ঠিক ওই রকম ভাবে যেভাবে একটা মাকড়সা একটা মাছিকে লোভের জালে ফাঁসায়। এইসব বাজে কাজ করার পরেও আবার দাঁত বার করে হাসছিস? নিজের কাজের জন্য একটুও লজ্জা বা অনুতাপ হচ্ছে না তোর? হাসি তো আমার তোমাদেরকে দেখে পাচ্ছে সিআইডি। আমাকে ধরে তোমাদের কি মনে হচ্ছে তোমরা বিরাট বড় তীর মেরে দিয়েছো? আমাদের মতো কোনো অর্গান গ্যাংকে ধরা মানে হলো ঠিক যেন সমুদ্র থেকে এক মগ জল তোলা। আচ্ছা, আগে এটা বল, আগে বল তোর বাবাকে। মারো আমাকে, আমিও এটাই চাই যে তুমি আমাকে মেরে ফেলো, কেননা আমি জ্যান্ত ধরা পড়েছি জানতে পারলে না? আমার বস, আমার বন্ধু, আমার পরিবার, আমার বাড়ির লোকজন সবাইকে মেরে ফেলবে। কে তোদের বস আর কে কে শামিল আছে তোদের এই চক্রে? এর উত্তর আপনি আমার মুখ থেকে কোনোদিন শুনতে পাবেন না এসিপি স্যার। বস, একটা খারাপ খবর আছে। আমাদের অর্গান গ্যাংয়ের চোখ সিআইডির লোকেরা বন্ধ করে দিয়েছে। কিন্তু রণবীরকে দিয়ে সিআইডি কিছু বলাতে পারার আগেই ও আত্মহত্যা করে নিয়েছে। সিআইডির লোক আমার হাজার চোখের মধ্যে একটা চোখ বন্ধ করলে কি আর হবে? একটা চোখ যদি ওরা বন্ধ করে তার বদলে আমরা 100টা চোখ খুলবো। এবার তো জমবে আমাদের খেলা।